বাংলাদেশ ও চীনকে কোণঠাসা করতে গিয়ে বিপাকে ভারত, মোদি ট্রাম্প বন্ধুত্বে ফাটল কেন, কি বলছেন বিশ্লেষকরা? শেখ হাসিনাকে রাখতে চায় না ভারতের বেশিরভাগ মানুষ, ভোট ব্যাংক বাঁচাতে তাকে কি ফেরত পাঠাবে মোদি সরকার? ট্রাম্পের পাশে হাত পায়ে শিকল বাঁধা মোদির ছবি প্রকাশ করতেই ভারতে বন্ধ হলো পত্রিকার ওয়েবসাইট, কি অভিযোগ বিরোধীদের? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশ আর চীনকে কোণঠাসা করতে গিয়ে নিজেই বিপাকে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্বের গল্প ছড়িয়ে মোদির বিশেষ সুবিধা আদায়ের স্বপ্ন ভেঙে পড়েছে। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময় বাংলাদেশ ও চীনকে শায়েস্তা করতে মোদির স্বপ্নকে এবার প্রশ্রয় দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো অবৈধ ভারতীয় বোঝাই বিমান একের পর এক ভারত পাঠাচ্ছেন মোদির কথিত বন্ধু ট্রাম্প। কেন ফাটল ধরল, দূরত্ব বাড়ল দুজনের বন্ধুত্বে, কোন বিষয় নিয়ে তৈরি হলো বিভেদের দেয়াল? বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। বিতর্কিত কর্মকাণ্ডে তুলনাহীন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথের আগে পরে তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপক প্রচার দেখেছে বিশ্ব। ক্ষেত্রবিশেষে অতিরঞ্জিত প্রচারে ভর করে আঞ্চলিক আর বৈশ্বিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার বা খবরদারি চালিয়ে যাওয়ার বেপরোয়া বার্তাও দিয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি আর মোদির ঘনিষ্ঠজনেরা। যদিও এবার ট্রাম্প মোদির কথিত বন্ধুত্বের উল্টো চিত্র দেখছে বিশ্ববাসী। গত জানুয়ারিতে ট্রাম্পের শপথে মোদির অনুপস্থিতি, ভারতের ওপর প্রতিশোধমূলক শুল্কারোপ আর ওয়াশিংটন সফরে মোদির প্রত্যাশা প্রাপ্তিতে গড়মিলের আলোচনা ছাপিয়ে সামনে এখন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের গণহারে ফেরত পাঠানোর ঘটনা। এখানেই শেষ নয়, দীর্ঘ বিমানযাত্রার পুরোটা সময় হাতকড়া আর পায়ে শিকল পরিয়ে ভারতীয়দের চরম অপমানের নজিরও রেখেছে ট্রাম্প প্রশাসন। এখন কথা উঠছে, এ আবার কেমন বন্ধুত্বের নজির? ঘনিষ্ঠ বন্ধু কি এভাবে অপমান করে? আমাদের হাত পায়ে হাত করা ছিল, বলা হয়েছিল বন্দিশালায় নেবে। পরে দেখলাম আমাদের বিমানবন্দরে নিয়ে বলা হলো ভারতে পাঠানো হবে। অমৃতসর বিমানবন্দরে পৌঁছানো পর্যন্ত 40 ঘন্টার দীর্ঘ বিমান যাত্রায় আমাদের হাতে পায়ে শিকল ছিল। চরম অপমানের অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করেছেন পাঞ্জাবের হরবিন্দ সিং। গত 5 ফেব্রুয়ারি পাঞ্জাবে পাঠানো 104 জনের অভিজ্ঞতা কম বেশি একই। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে এসব অপপ্রচার বলে দাবি করেছে মোদির কেন্দ্রীয় সরকার। এর 10 দিনের মাথায় 15 ফেব্রুয়ারি 119 জন আর 16 ফেব্রুয়ারি 112 জন ভারতীয়কে নিয়ে মার্কিন সামরিক বিমানের আরও 2টি বহর অবতরণ করে পাঞ্জাবের অমৃতসরে। ভুক্তভোগীরা জানিয়েছেন, এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর অপেক্ষায় শত শত অবৈধ ভারতীয়। এর কি জবাব দেবে মোদির কেন্দ্রীয় সরকার? মোদির যুক্তরাষ্ট্র সফরের সফলতা নিয়ে ভারতের গণমাধ্যমে উচ্ছ্বসিত প্রচার চললেও দুই দেশ, বিশেষ করে কথিত দুই বন্ধুর সম্পর্কে উষ্ণতার ঘাটতি গোপন নেই। মোদির এবারের যুক্তরাষ্ট্র সফরেই যা আঁচ করে ফেলেছেন রাজনৈতিক বোদ্ধারা। হোয়াইট হাউসে মোদিকে অভ্যর্থনা জানাতে ট্রাম্পের বাইরে না আসা থেকে শুরু করে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে দুই নেতার নানা অভিব্যক্তিতে যা নগ্নভাবে ধরা দিয়েছে। ট্রাম্পের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাননি বাংলাদেশ ও চীনের সাথে ভারতের কূটনৈতিক দ্বন্দ্বের বিষয়ে। বন্ধুত্বের উষ্ণতার গল্পে ছেদ টেনে যুক্তরাষ্ট্র থেকে মোদির দেশে ফেরার 24 ঘন্টা না যেতেই বিমান বোঝাই শতাধিক ভারতীয়কে দেশে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, বন্ধুত্বের দোহাই দিয়ে থামবে না অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর এই অভিযান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছরের সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন মোদি। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী কমলা হ্যারিসের সাথে মোদির বৈঠক হলেও দেখা মেলেনি ট্রাম্পের। যদিও মোদির সাথে সাক্ষাৎ করার প্রকাশ্য বিবৃতি দিয়েছিলেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত কমলার কারণে পরিস্থিতি মোদির অনুকূলে ছিল না। কারো কারো মতে কমলাকে জেতাতে মোদি আর বিজেপির অন্তরালের তৎপরতা ভালোভাবে নেয়নি ট্রাম্প। ঝানু ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র শাসনের দ্বিতীয় মেয়াদে
পুরানো বন্ধুত্বের তুলনায় দেশের স্বার্থ আর বাণিজ্যকে যে অগ্রাধিকার দেবেন তা শপথের 1 মাসেরও কম সময়ে নানা কর্মকাণ্ডে বুঝিয়েছেন। এই সময়ের ভেতরে ট্রাম্পের সাথে দেখা করেছেন মোদি ছাড়াও জাপান, ইসরায়েল আর জর্ডানের রাষ্ট্রপ্রধানরা। প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই আগের মেয়াদের তুলনায় গুরুগম্ভীর ট্রাম্পকে দেখেছে বিশ্ব। তাই বন্ধুত্বের সাফাই দিয়ে বাংলাদেশ আর চীনের মতো ভারতের প্রতিবেশী রাষ্ট্রকে মোদির চোখে দেখার দিন শেষ, যা এবারের যুক্তরাষ্ট্র সফরে কিছুটা হলেও আঁচ করা গেছে। ভারতের স্বার্থ এগিয়ে রাখতে হলে ট্রাম্প মোদি বন্ধুত্বে পুরানো উষ্ণতা ফেরানোর চেষ্টা কতটুকু সফল হবে তা সময়ই বলে দেবে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চান ভারতের 55% বা বেশিরভাগ মানুষ। সম্প্রতি ইন্ডিয়া টুডের এক জনমত জরিপে উঠে এসেছে এমন তথ্য। অবশ্য উত্তরদাতাদের একটি অংশ মনে করেন বাংলাদেশে না পাঠিয়ে তাকে তৃতীয় কোনো দেশে চলে যেতে বলতে পারেন মোদি সরকার। হাসিনা বিরোধী এমন জনমতের কোনো প্রভাব পড়বে কি নয়াদিল্লির ওপর? ভোট ব্যাংক রক্ষায় মোদি কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময়ে ছিলেন মুকুটহীন রানী, অথচ এখন তিনি একজন পলাতক আসামি। পুরনো মিত্র নরেন্দ্র মোদি তাকে আশ্রয় দিলেও ভারতের 7 সিস্টার্সের অর্ধেকের বেশি মানুষ চায় না হাসিনা তাদের দেশে থাকুক। বিষয়টি নিয়ে ভারতের প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে এর চালানো সাম্প্রতিক এক জরিপে উঠে আসে এমন তথ্য। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত ফলাফলে দেখা যায় ভোটদানকারীদের একটি বড় অংশ বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের খাতিরে হাসিনাকে পাঠিয়ে দেয়া হোক নিজের দেশে। জনমতের বিরুদ্ধে কতদিন তাকে ধরে রাখবে নয়াদিল্লি? ভোট ব্যাংক বাঁচাতে মোদি কি অচিরেই ছেড়ে দিতে পারেন স্বৈরাচারী নেত্রীর হাত? ইন্ডিয়া টুডে মুড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেয়া প্রসঙ্গে কি ভাবছেন গণমাধ্যমটির পাঠক ও দর্শক। আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে জরিপে অংশগ্রহণকারীদের 23% মনে করেন ভারতের মিত্র হিসাবে হাসিনাকে আশ্রয় দেয়া সঠিক কাজ হয়েছে, কিন্তু 55% মনে করেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত। অন্যদিকে হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে বরং তৃতীয় কোনো দেশে চলে যেতে বলার বিষয়ে মত দিয়েছেন 16% উত্তরদাতা। একই জরিপে অল ইন্ডিয়া সেগমেন্ট বা গোটা ভারত থেকে অংশগ্রহণকারীদের দেয়া মতামত কিছুটা ভিন্ন। সেখানে দেখা যায় হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে আছেন 37% বেশি উত্তরদাতা। 21.1% মনে করেন তাকে দেশে ফেরত পাঠানো হোক। হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে তিনি যেন অন্য কোনো দেশে চলে যান সেটা নিশ্চিত করার ব্যাপারে একমত 29.1% ভোটার। তবে ইন্ডিয়া টুডের এই জরিপ সরেজমিনে নয়, বরং করা হয়েছে অনলাইনে। তাই সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত ফলাফলের গ্রহণযোগ্যতা ও ন্যায্যতা নিয়ে থাকতে পারে সন্দেহের অবকাশ। ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যার দায় মাথায় নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। ভারত সরকারের জিম্মায় থাকলেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। জাতিসংঘের সাম্প্রতিক তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে জুলাইয়ে হত্যাযজ্ঞ চালানো হয় হাসিনার নির্দেশে। দুই দেশের মধ্যকার বিষিয়ে ওঠা সম্পর্ক, কূটনৈতিক টানাপড়েন, আন্তর্জাতিক নিন্দা সবকিছুর পরেও পুরনো মিত্রকে হাতছাড়া করার লক্ষণ দেখায়নি ভারত। কিন্তু নিজের ক্ষতি করে কোন স্বার্থে হাসিনার জন্য এতটা গরজ দেখাচ্ছে মোদি সরকার, সেটা নিয়ে রয়েছে নানা রকম প্রশ্ন ও সন্দেহ। আন্তর্জাতিক অঙ্গনে মুখ রক্ষার জন্য ভারত থেকে শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বের করে দিতে চাইবে না নয়াদিল্লি। বিজেপি সরকারের আচরণে সেরকম মনোভাব প্রকাশ পেয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। দেশের একটি বড় অংশের জনমত পক্ষে না থাকলেও হাসিনাকে নিজেদের কাছে রেখে আখেরে কি হাসিল করতে চায় মোদি প্রশাসন সেটা এখনো অনিশ্চিত। তবে ইন্ডিয়া টুডের মতো কোনো জরিপ বাংলাদেশে হলে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের পক্ষেই কি পড়বে বেশিরভাগ ভোট? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিকলে বাঁধা কার্টুন ছাপানোর কারণে দেশটির ভিকাতান নামের একটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় কার্টুনটি ছড়িয়ে পড়ার পর তামিলনাড়ু বিজেপির তরফ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। অন্যদিকে ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলেছেন বিরোধীরা। বিস্তারিত মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের অবৈধ অভিবাসীদের হাত পা শিকলে বেঁধে ফেরত পাঠানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে 18,000 ভারতীয়কে ফেরত পাঠানোর সে ঘটনায় লজ্জার মুখে পড়েন তিনি। এবার সেই বিষয়টি ব্যঙ্গচিত্রে ফুটে উঠল ভারতীয় গণমাধ্যমে। মোদীকে শিকলে বেঁধে কার্টুন প্রকাশ করল তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতান। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতে হাত করা, পায়ে বেড়ি পরিয়ে যেভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে তাতে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন মোদী। দেশটির পার্লামেন্টেও এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন নেতারা। এ ঘটনার পর ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, অভিবাসীদের যেন হাত পায়ে শিকল পরিয়ে দেশে পাঠানো না হয় তার জন্য ট্রাম্পকে অনুরোধ জানাবেন মোদী। কিন্তু ট্রাম্পের সঙ্গে মোদীর সাক্ষাতের পরও ভারতীয় অবৈধ অভিবাসীদের শনিবার আবারও হাত পা বেঁধে দেশে পাঠানো হয়। ট্রাম্প মোদী বৈঠকের পরও এমন ঘটনা কেন ঘটল তা নিয়ে সমালোচনা শুরু হয় দেশটির গণমাধ্যমেও। ট্রাম্পের সঙ্গে মোদীর সাক্ষাতের ওই চিত্র নিয়ে গত 13 ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকাতান পত্রিকা। এতে দেখা যায় ট্রাম্পের সামনে শিকলে হাত পা বাঁধা অবস্থায় বসে রয়েছেন মোদী। প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় কার্টুনটি ছড়িয়ে পড়তে থাকে। এরপর তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। সংবাদ মাধ্যমটি মোদীকে অপমান করেছে বলে দাবি করে তামিলনাড়ু বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ম্যাগাজিনটির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। এরপরই ভিকাতান পত্রিকার ওয়েবসাইট ব্লকড হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ভিকাতানের ওয়েবসাইটটি খোলা যাচ্ছে না বলে একাধিক জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে। প্রতিষ্ঠানটির তরফ থেকে বলা হয়, কী কারণে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হলো নির্দিষ্ট কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ওয়েবসাইট বন্ধের ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা নেই বলেও জানায় ভিকাতান কর্তৃপক্ষ। There has been no official confirmation from the government sources about the website being blocked. বিষয়টি নিয়ে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম.কে. স্ট্যালিন। গত 100 বছর ধরে চলা এই পত্রিকার ওয়েবসাইট অচল করে দেওয়ার ঘটনাকে বিজেপির ফ্যাসিবাদী আচরণ হিসেবে উল্লেখ করেন তিনি। এছাড়াও বিষয়টির সমালোচনা করেছেন ডিএমকে নেত্রী কানিমোঝি সহ সুশীল সমাজের অনেকে। মোদীর কর্তৃত্ববাদী আচরণের জেরে ভারতের গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, এমনটাই মনে করছেন অনেকে। মীর ফজল রাব্বি, বাংলা ভিশন। প্রথমবারের মতো ইরানের নৌবহরে যুক্ত হলো হেলিকপ্টার ও ড্রোনবাহী যুদ্ধ জাহাজ। হামলা পরিচালনার জন্য ভাসমান একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে এই জাহাজটিকে। হেলিকপ্টার, ড্রোন ছাড়াও দূরপাল্লার মিসাইল ও সাবমেরিন বহনে সক্ষম এই যুদ্ধ জাহাজ প্রকাশ্যে আসায় গভীর উদ্বেগে ভুগছে ইসরায়েল। এদিকে সংঘাত ছড়িয়ে পড়লে একদিনের মধ্যে ইসরায়েল দখলে নেওয়ার হুমকি জানিয়েছে মিশর। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে সামরিক শক্তি প্রদর্শনে একের পর এক চমক দেখাচ্ছে ইরান। এবারে প্রথমবারের মতো হেলিকপ্টার, ড্রোন ও মিসাইল বহনে সক্ষম যুদ্ধজাহাজ প্রকাশ্যে এনেছে তারা। এটিকে বলা হচ্ছে ভাসমান আতঙ্ক। এ নিয়ে তেল আবিব, ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বে উদ্বেগ, উৎকণ্ঠা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ওই যুদ্ধজাহাজ থেকে ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালাতে পারে ইরান। এ প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে তেল আবিব। দূরপাল্লার মিসাইল উৎক্ষেপণের পাশাপাশি সামুদ্রিক মাইন স্থাপনেও সক্ষম এটি। শহীদ বাঘেরি নামে 240 মিটার দৈর্ঘ্যের এই যুদ্ধজাহাজে ড্রোন উড্ডয়নের জন্য আছে 180 মিটারের রানওয়ে। স্কি জাম্প র্যাম্প থাকায় এই রানওয়ে দিয়ে সহজেই ড্রোন ওঠানামা করতে পারবে। ড্রোনের উড্ডয়ন নিয়ন্ত্রণে রাখা হয়েছে উন্নত প্রযুক্তির বন্দোবস্ত। এটিতে একই সাথে সাবমেরিন, মিসাইল ও হেলিকপ্টারের বহর মোতায়েন করা সম্ভব, যা একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে একবার জ্বালানি নিয়েই একটানা 22,000 নটিক্যাল মাইল পাড়ি দিতে সক্ষম শহীদ বাঘেরি। এটিতে একটি হাসপাতাল ও ক্রুদের জন্য জিমের ব্যবস্থাও আছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসেন সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের হামলা প্রতিহত করতে এই যুদ্ধজাহাজ ব্যাপক মাত্রায় তেহরানের সক্ষমতা বৃদ্ধি করবে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধজাহাজের মধ্য দিয়ে স্থলসীমার বাইরে ভাসমান একটি সামরিক ঘাঁটির বন্দোবস্ত করল ইরান, যা দিয়ে শত্রুপক্ষের ওপর বহুমুখী হামলা চালানো সম্ভব। এটি ইসরায়েলের কৌশলগত বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে ব্যবহৃত হতে পারে। একই সাথে হিজবুল্লাহ ও হুতিদের সহায়তার ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে এটিকে। অন্যদিকে যুদ্ধংদেহী অবস্থান থেকে এই যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালীতে মোতায়েন করলে বৈশ্বিক বাণিজ্যকে হুমকিতে ফেলতে পারে তেহরান। সার্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য নতুন এক আতঙ্ক হয়ে দেখা দিয়েছে শহীদ বাঘেরি। এদিকে গাজা ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির সুযোগে সংঘর্ষে জড়ানোর দুঃসাহস দেখালে একদিনের মধ্যেই ইসরায়েল দখলে নেয়ার হুমকি জানিয়েছে মিশর। দেশটির আইন প্রণেতা মোস্তফা বাকেরি বলেছেন, ইসরায়েল মিশরের সামরিক সক্ষমতা সম্পর্কে ধারণাই রাখে না। মিশর কোনোভাবে আক্রান্ত হলে একদিনের মধ্যেই তেল আবিবের পতন হবে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলার জন্য আকাশে ওড়ারও সময় পাবে না। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং মধ্যপ্রাচ্যের প্রভাব কমাতে ইরানের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুতির ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবেলা করছে। গেল 16 মাসে তেল আবিব তেহরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েল তাদের লক্ষ্যে পৌঁছাবে বলে মনে করেন নেতানিয়াহু। সিরিয়া, লেবানন, গাজা ও পশ্চিম তীরে বিশৃঙ্খলার জন্য ইরানকে দায়ী করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়াও হামাসকে নির্মূল ও নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে জোর করে ফিলিস্তিনিদের বিতাড়িত করা এবং ধরপাকড় অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বাংলাদেশে আসছে স্টারলিং ইন্টারনেট সেবা। সম্প্রতি ইলন মাস্কের সঙ্গে অনলাইন মিটিং শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, বহুল প্রতীক্ষিত এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনার কথা। শ্রীলঙ্কা, ভুটান, ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়ার পর কি এবার বাংলাদেশেও চালু হচ্ছে স্টারলিংক? আর চালু হলে কি কি সুবিধা পাবেন ব্যবহারকারীরা? খরচই বা কত হবে? বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। গহীন জঙ্গল, দুর্গম পাহাড় কিংবা প্রত্যন্ত গ্রামে গেলে ইন্টারনেট সংযোগ নিয়ে চিন্তা করার দিন শেষ। শুধু তাই না, এখন আপনার ইন্টারনেট ব্যবহারে আরই পারতে পারবে না আর কেউ। আর এই কারণে বিগত সরকারের আমলে আসতে দেওয়া হয়নি স্টারলিং ইন্টারনেট। কিন্তু এবার বহুল প্রতীক্ষিত এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাকে বাস্তবে রূপ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্প্রতি স্পেস এক্সের কর্ণধার ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সাথে একটি অনলাইন মিটিং শেষে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এমন বার্তাই দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর তার সেই বার্তার নিচে কমেন্ট করে সম্মতিও জানান মাস্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্টারলিংক বাংলাদেশে আসলে কেমন সুবিধা পাবো আমরা, আর খরচই বা কেমন হতে পারে? স্টারলিং ইন্টারনেট হচ্ছে এক ধরনের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। এর প্রধান সুবিধা হলো, এমন অঞ্চল যেখানে মোবাইল ইন্টারনেট বা ব্রডব্যান্ড পৌঁছাতে পারেনি, সেসব জায়গায় সহজে ও নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবা দিতে পারে। মূলত স্পেস এক্স কয়েক হাজার ছোট ছোট স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে, আর গ্রাহকরা ছোট্ট একটি অ্যান্টেনা দিয়ে এই স্যাটেলাইটগুলো থেকে সহজেই ইন্টারনেট সংযোগ নিতে পারবেন। এই সংযোগের গতি হবে সেকেন্ডে 25 থেকে 220 মেগাবাইট পর্যন্ত। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্টারলিং ইন্টারনেট সেবা বাংলাদেশে এলে দুর্গম অঞ্চলেও উচ্চগতি ইন্টারনেট সেবা পৌঁছে যাবে। ফলে শহর আর গ্রামাঞ্চলের যে নেটওয়ার্কের পার্থক্য তা অনেকটাই ঘুচে যাবে। আর তাই যদি হয়, তাহলে দুর্গম পাহাড়ি অঞ্চল বা প্রত্যন্ত গ্রামে বসেও ফ্রিল্যান্সিংয়ের মতো কাজ করে আত্মনির্ভর হতে পারবে মানুষ। পাশাপাশি দেশে আসবে বৈদেশিক মুদ্রাও। যেহেতু স্টারলিং ইন্টারনেট কোনো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বা তারের উপর নির্ভরশীল না, তাই প্রাকৃতিক দুর্যোগের সময়ও খুব অল্প সময় ইন্টারনেট সংযোগ পুনরায় স্থাপন করা যাবে। আর এর ফলে উদ্ধার কাজও হবে আরও সহজ। আর বাংলাদেশের গ্রাহকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হতে পারে তা হচ্ছে, স্টারলিং গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে উন্নত মানের সেবা দিয়ে থাকে।
স্যাটেলাইট ইন্টারনেট হওয়ায় গ্রাহককে শুরুতেই বেশ কিছু সরঞ্জাম কিনতে হবে, যেমন অ্যান্টেনা, রাউটার ইত্যাদি। আর এক্ষেত্রে খরচ পড়তে পারে ৩৪৯ থেকে ৫৯৯ মার্কিন ডলার বা ৪৩,০০০ থেকে ৭৪,০০০ টাকা পর্যন্ত। আর মাসিক খরচ হবে $১২০ বা প্রায় ১৫,০০০ টাকা। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য খরচটা হবে আরও বেশি। ধারণা করা হচ্ছে বাংলাদেশের সেবা দেওয়া শুরু করলে এই খরচ কিছুটা কমতে পারে, তবে সেটিও হবে বর্তমান প্রচলিত সেবা থেকে অনেক বেশি। এর আগে স্টারলিংক বাংলাদেশের সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করে ২০২৩ সালে, আর সেই অনুযায়ী প্রযুক্তিগত পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করা হয়। তবে সে সময় বিটিআরসি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নেয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেয়। দেশি বিদেশি বেশ কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিগত সরকার স্টারলিংককে শর্ত দিয়েছিল যে গ্রাহকের ব্যবহারের উপর আড়ি পাতার সুযোগ রাখতে হবে। আর যেহেতু এটি স্টারলিংকের গোপনীয়তা নীতির বিরুদ্ধে ছিল, তাই আর সে সময় চুক্তিটি বাস্তবায়িত হয়নি। শ্রীলঙ্কা, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনে এখন স্টারলিংক চালু রয়েছে। পাকিস্তান ইতোমধ্যে আবেদন করেছে এবং চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। আর ভারতে এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।